দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। মালয়েশিয়ায় শেষ হলো আন্তর্জাতিক মেশিনারি মেলা। বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মেলায় প্রথমবারের মতো অংশ নেয় বাংলাদেশ। 3 দিনব্যাপী মেলার প্রদর্শনীতে বাংলাদেশের পাশাপাশি অংশ নেয় 10টির দেশের 780 প্রতিষ্ঠান। মেলা দেখতে মালয়েশিয়ার বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন বহু মানুষ। মালয়েশিয়া থেকে আমাদের সহকর্মী আহমদুল কবিরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয় মেলা। এর আয়োজন করে ইএস ইভেন্ট ম্যানেজমেন্ট। মেলার উদ্বোধন করেন মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কর্পোরেশনের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার আবু বকর ইউসুফ। বাংলাদেশ হাইকমিশনের স্টলে প্লাস্টিক পণ্য, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, পাট পণ্য ও খাদ্যপণ্যের প্রদর্শনী চলে। মেলার শুরু থেকেই বাংলাদেশ হাইকমিশনের স্টলে ছিল দেশি বিদেশিদের ভিড়। মেলা পরিদর্শন করেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। জানান, বাংলাদেশি পণ্য মানসম্মত হওয়ায় এর চাহিদা ক্রমেই বাড়ছে। আনন্দিত যে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে 35তম ইন্টারন্যাশনাল মেশিনারিজ এক্সপো ফেয়ার, সেখানে বাংলাদেশ অংশগ্রহণ করছে। বাংলাদেশের যে সমস্ত কোম্পানি, রপ্তানিকারক প্রতিষ্ঠান আমাদেরকে পণ্য দিয়ে, এক্সপোর্টেবলস দিয়ে সহায়তা করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেশীয় পণ্য ছাড়াও মেলায় প্রদর্শন করা হয়েছে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প, প্যাকেজিং শিল্প, পর্যটন ও বাংলাদেশে ব্যবসা বিনিয়োগ সংক্রান্ত প্রামাণ্যচিত্র। বৃহস্পতিবার শুরু হওয়া 3 দিনের এই মেলা শেষ হয় শনিবার। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। ভারী বর্ষণ ও বন্যার কারণে 18 জেলায় তলিয়ে যাওয়ায় পণ্যের সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কাঁচামরিচ সহ সবজির দাম ঊর্ধ্বমুখী। সকালে রফতানি ট্রফি বিতরণের তথ্য জানাতে আয়োজিত ব্রিফিংয়ে একথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, আলু ও পেঁয়াজ আমদানির অনুমতিপত্র আইপি দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা চাইলে যে কোনো দেশ থেকে আমদানি করতে পারবেন। 6 মাসে কেউ কোনো পণ্য মজুত করতে পারেনি। মজুত করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। জানান, রপ্তানি আয়ের তথ্য বিভ্রান্তি দূর করতে এখন থেকে ইপিবি, বাংলাদেশ ব্যাংক ও এনবিআর তথ্য সমন্বয় করা হবে। পাশাপাশি রপ্তানিকারকদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করবে ইপিবি। রপ্তানি বাড়াতে নতুন বাজার তৈরি করা হচ্ছে। সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউরের দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, সব আমলেই দুর্নীতিবাজ কর্মকর্তা ছিল, তবে এখন প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে পরিমাণ ভারী বৃষ্টি এবং বর্ষণ আছে, এটা কিন্তু কোনো কনস্প্রেসি না। কাঁচা বাজারে বসার মতো অবস্থা নাই এবং যেখান থেকে আমাদের আসার কথা সেই জায়গাগুলিতে হয়তো আসতে পারতেছে না। তারপরেও আমাদের নজরদারি থাকবে এবং আমরা যে কোনো কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। কোরআন খতম, মিলাদ মাহফিল, আলোচনা সহ নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে যমুনার গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে। বনানীর সমাধিতে শ্রদ্ধা জানানো হয় যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের পক্ষ থেকে। দোয়া মোনাজাতে অংশ নেয় এতিম শিশুরা। আলোচনায় উঠে আসে বীর মুক্তিযোদ্ধার কর্মময় জীবন। সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধার আনুষ্ঠানিকতা শুরু হয় যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের শীর্ষ ব্যক্তির নেতৃত্বে। যুগান্তর সম্পাদক সাইফুল আলম এবং যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ সহ সিনিয়র সাংবাদিক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন সবাই। এরপর দুপুরে নুরুল ইসলামের প্রতিষ্ঠা করা যমুনা টেলিভিশনে নানা আনুষ্ঠানিকতায় প্রিয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ করেন কর্মীরা। এর আগে যমুনা ফিউচার পার্ক কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা ইয়াকুব শরীফের পরিচালনায় টেলিভিশন ভবনে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন সবাই। এর আগে বেলা 11টার দিকে দৈনিক যুগান্তর কার্যালয়ের প্রধান ফটকে যমুনা গ্রুপের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। আত্মার মাগফিরাত কামনায় করা হয় দোয়া ও বিশেষ মোনাজাত। এরপর বরেণ্য শিল্পপতির জীবন ও কর্ম নিয়ে হয় আলোচনা সভা। বক্তারা বলেন, নুরুল ইসলাম সবসময় সাহস নিয়ে সাদাকে সাদা আর কালোকে কালো বলতেন। বাংলাদেশের অগ্রযাত্রায়ও তার ভূমিকা ছিল অপরিসীম। চেয়ারম্যান সাহেব একেবারে শূন্য থেকে শেখরে উঠা একজন মানুষ, একজন বিপ্লবী মানুষ। এই যে আমরা বলি সাহসী মানুষ,
তো সেই সাহসটা আমরা কি বলে যাব? ওই সাহস তো আমাদের নিজেদের মধ্যে থাকতে হবে। উনি যেরকম করে চেয়েছেন যুগান্তর এবং যমুনা টেলিভিশন চলবে, আমরা সেভাবেই চালাতে চাই এবং আমরা ওই সততা নিয়েই চলতে চাই, আমরা ওই সাহস নিয়ে চলতে চাই। আমাদের সততার যেন কোনো ব্যত্যয় না ঘটে, কেউ যেন বলতে না পারে বাবুল সাহেব নাই, এখন ওরা বিচ্যুত হয়েছে, এখন ওদের সাহস নাই, এখন ওরা পারে না। চেয়ারম্যান সাহেব বলতেন সাদাকে সাদা বলো, কালোকে কালো বলো। তার মানে এই নয় যে চেয়ারম্যান সাহেব বলতেন কালোকে সাদা বলো কিংবা সাদাকে কালো বলো। বাস্তবতার ভিত্তিতে তার সমস্ত পরিকল্পনা ছিল বলে, অনেক বেশি দূরদর্শী ছিল বলেই তিনি অনেক বেশি, অনেকের চেয়ে এগিয়ে গেছেন। এটাই নুরুল ইসলাম বাবুলের সবচেয়ে বড় শক্তি। এছাড়া ফিউচার পার্ক কমপ্লেক্সে যমুনা গ্রুপের আয়োজনে প্রতিষ্ঠাতা কর্ণধার নুরুল ইসলামের স্মরণে বিশেষ দোয়ায় অংশ নেন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সর্বস্তরের কর্মীরা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। পর্তুগালের লিসবন শহরের মাতাতে আসছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা উত্তর কমিউনিটি অব পর্তুগাল। শুক্রবার রাজধানী লিসবনের ইস্তাম্বুল রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। এখানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহজাহান সিরাজ টিটু, পরিচালনা করেন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ এনামুল হক। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 24 জুলাই লিসবন শহরে লিসবোয়া এ ও ভিভো কনসার্ট হলে আয়োজন করা হবে কনসার্টের। সেখানে গান করবেন আসিফ আকবর। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি দিদারুল, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খায়রুল কবির সরকার, শিমুল সহ অনেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোক প্রকাশ করে দোয়া ও মিলাদের আয়োজন করে ভেনিস শাখা বিএনপি। ভেনিস শহরের মেস্ট্রে বায়তুল মামুর জামে মসজিদে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। উপস্থিত ছিলেন ভেনিস বিএনপির সভাপতি আব্দুল আজিজ সেলিম, সাধারণ সম্পাদক আরফান মাস্টার, সংগঠনের প্রধান উপদেষ্টা রফিকুজ্জামান ঠাকুর ও উপদেষ্টা আক্তার মোল্লা সহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন ভেনিস বিএনপির সহ সভাপতি আনোয়ারুল ইসলাম রুমি, যুগ্ম সম্পাদক দীপু নাসির ও প্রচার সম্পাদক মিথুন মাঝি। লোকসভার পর বিধানসভাতেও বাজিমাত করল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের 4 আসনের উপনির্বাচনে 4টিতেই জয়ী হয়েছে দলটি। শনিবার প্রকাশ করা হয় ভোটের ফলাফল। এতে রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ ও মানিকতলা কেন্দ্রে বড় ব্যবধানে জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। এর মধ্যে 3টিই বিজেপির দখলে ছিল। রায়গঞ্জে ৪৯,৫৩৬ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। উত্তর 24 পরগনায় বাগদায় বিজেপির বিনয় কুমার বিশ্বাসকে প্রায় 33,৫০০ ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী তৃণমূল কংগ্রেসের মধুপর্ণা ঠাকুর। 13 বছর পর কেন্দ্রটির শাসনভার নিল মমতার দল। আরেক কেন্দ্র রানাঘাট দক্ষিণে বিজেপির প্রার্থীর চেয়েও ৩৮,০০০ বেশি ভোট পেয়ে নির্বাচিত হন তৃণমূল কংগ্রেসের মুকুটমণি অধিকারী। আগে থেকেই দখলে থাকা কলকাতার মানিকতলা কেন্দ্রে প্রায় ৫০,০০০ ভোটে জয়ী হন আরেক তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডে। শনিবার দুপুরে অস্ট্রেলিয়া সফরে গেছে বাংলাদেশ হাই পারফরমেন্স দল। আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, আকবর আলীর নেতৃত্বে 3 ফরম্যাটের জন্য অভিজ্ঞ ও শক্তিশালী দল গেছে অস্ট্রেলিয়া। দুর্লভ এই সুযোগ কাজে লাগানোর কথা বলছেন নির্বাচক হান্নান সরকার। দলের ক্রিকেটাররাও মুখে অজি কন্ডিশনের সাথে মানিয়ে নিতে। শনিবার সকালে মিরপুরের হোম অফ ক্রিকেটের একাডেমি ভবনে এই ব্যস্ততা এইচপি দলের অস্ট্রেলিয়া সফরের জন্য। পারভেজ ইমন, মাহমুদুল হাসান জয়, সাদমান হোসেন, তানজিদ হাসান তামিম, শাহাদাত দীপু, আফিফ হোসেন, আবু হায়দার রনির মতো জাতীয় দলে খেলা ক্রিকেটারদের সাথে জিসান আলম, ওয়াসি সিদ্দিকী, রকিবুল হাসান, আলিস আল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিপন মণ্ডল, মারুফ মৃধার মতো তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা এবার যাচ্ছেন অস্ট্রেলিয়া সফরে, যা দেশের ক্রিকেটের বিরল ঘটনা বলাই যায়। কারণ 2008 সালে সবশেষবার অস্ট্রেলিয়ায় দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। এরপর থেকে টাইগারদের আর সিরিজ খেলার আমন্ত্রণ জানায়নি অজি বোর্ড। তবে প্রায় 20 বছর পর 2027 সালে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফরে যাবার কথা। মূল দলের এই সফরের আগে এইচপি দলের সিরিজটা থেকে পুরোপুরি ফায়দা নিতে চান নির্বাচক হান্নান সরকার ও লঙ্গার ভার্সন অধিনায়ক মাহমুদুল হাসান জয়।
সাথে আমাদের 2008-এর পর আর কেউ যায়নি। সো সেই জায়গা থেকে তো এটা বিরাট একটা এক্সাইটমেন্টের ব্যাপার। আর টিমটা যখন অস্ট্রেলিয়া, সেই জায়গা থেকে অস্ট্রেলিয়া দেশের নাম যখন আসে তখন সেই এক্সাইটমেন্টটা কাজ করাটাই স্বাভাবিক। যেহেতু এটা ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ডেভেলপমেন্ট প্রসেস, সেই জায়গা থেকে ডেভেলপমেন্টের পার্ট হিসেবে তারা যাচ্ছে এবং তারা ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করার মতো অ্যাবিলিটি রাখে বলে তারা এখানে এসেছে বা এখানে যাচ্ছে। এখানে যে গ্রুপটা আছে এখানে কেউই অস্ট্রেলিয়া ট্যুর করা হয় না, এটাই আমাদের ফার্স্ট ট্যুর। সো এটা আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ট্যুর এবং আমাদের 2027-এও এখানে অস্ট্রেলিয়ার সাথে হয়তো টেস্ট সিরিজ আছে, ওইটার জন্য আমাদের খুব ভালো একটা প্রিপারেশন হবে এই ট্যুরটা। শনিবার কোচিং স্টাফ ও ক্রিকেটার মিলে 24 সদস্যের বহর গেছে অস্ট্রেলিয়ায়। মূলত এটি লঙ্গার ভার্সন দল। অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ এইচপি দল প্রথমে খেলবে 4 দিনের 2টি ম্যাচ। ডারউইনে পাকিস্তান এ দল, যেটি পাকিস্তান শাহিন নামে পরিচিত, তাদের বিপক্ষে এইচপি দল খেলবে 4 দিনের ম্যাচ। এরপর হবে পাকিস্তান শাহিন, নর্দার্ন টেরিটরি ও বাংলাদেশ এইচপি দলের মধ্যে 3 দলের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজ শেষে বিগ ব্যাশ ও পাকিস্তান শাহিন সহ মোট 9 দল নিয়ে 9 থেকে 18 আগস্ট হবে টি20 টুর্নামেন্ট। বড় এই মঞ্চে তাই সেরাটা দিতে মুখিয়ে ক্রিকেটাররা, কোচিং স্টাফরাও সর্বোচ্চটা চান দলের সব খেলোয়াড়ের কাছ থেকেই। ক্রিকেট খেলা, সেটা দিয়ে খেলা, আর ওইখানে তো প্রথমবার যাচ্ছি, তো ওটা যতটা পারি এক্সপিরিয়েন্স গেদার করা নিজের মধ্যে। এবং আমি আশা করি এখান থেকে আপনারা আগামীতে কমসে কম 2-3 জন ব্যাটসম্যান পাবেন ইনশাআল্লাহ, এখান থেকে আশা করি খেলবে আশা করি। For me, HP is a standard that you look to develop players. So I'm looking for players to develop and learn as much as they can. হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল আমাদের প্রবাসী বাংলাদেশের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।